নেই উলুধ্বনি বা শঙ্খধ্বনি, নেই কোনো নিয়মের বেড়াজাল। ওদের দেখে ঋতুপর্ণ ঘোষের কোনো এক সিনেমার দৃশ্য যেন চোখের সামনে ভেসে ওঠে। নবদম্পতি একেবারে নতুন প্রেমের উষ্ণতায় মোহিত। তবু ঋতুপর্ণের ছবির মতো যেখানে সব চরিত্র কল্পনার, এখানে চরিত্রগুলো বাস্তব, রক্ত মাংসের মানুষ। হাতের মেহেন্দির রং এখনো গাঢ়। লোককথায় বলে প্রেম বাড়ে যদি মেহেন্দির রং গাঢ় হয়। কিন্তু এদের প্রেম যে শুধু রঙে নয়, আত্মার গভীরতায়। এমন এক বন্ধন যা সব রং, সব নিয়মের গণ্ডি পেরিয়ে গেছে। কারণ ওরা দুজনেই জীবনের কঠিনতম সংগ্রাম পার করে এসেছে। লড়াই করতে করতে হাতে দাগ লেগেছে, পিঠে ঘা পড়েছে, মনে দগদগে ক্ষত হয়েছে। সেই সব দাগকে সঙ্গী করেই ওরা একসাথে হেঁটে এসেছে, একে অপরের পাশে দাঁড়িয়েছে এবং শেষমেশ এক হয়েছে। দেবাংশী আর শানের বড় হয়ে ওঠার গল্পটা অনেকটা একই রকম। দুজনেই জন্মেছিল এক অন্য নাম, অন্য পরিচয় নিয়ে। দেবাংশী তখন দেবাংশী ছিল না, ও তখনও প্রেম বুঝতো না, কিন্তু ও জানতো অন্তরের গভীর থেকে কি হতে চায়। শানও বুঝেছিল খুব অল্প বয়সেই সে কার মতো নয়, সে কি চায়। তখনও ওরা প্রেমে পড়েনি, কিন্তু প্রেমের যে রূপটা তাদের প্রাপ্য সেটা যেন বহু আগেই টের পেয়েছিল। দুজনেই ট্রান্সজেন্ডার, আর দুজনেই একে অপরের সত্যটাকে নির্দ্বিধায় গ্রহণ করেছে। একে অন্যের মধ্যেও ওরা খুঁজে পেয়েছে নিরাপত্তা, শান্তি আর ভালোবাসা। আমরা 2023-এ 28th of June আমাদের ফার্স্ট দেখা হয়, অ্যান্ড সেদিন রাত থেকেই আর কি আমাদের কনভারসেশন শুরু হয় এবং আমরা মানে আর কি প্রেম করব একটা সিচুয়েশনে আসি। তো আমরা তখন থেকেই ডিসাইড করি কি এবার যদি আমরা কোনো সম্পর্কে আসি তাহলে সেটা আমরা বিয়ে অবধি আর কি নিয়ে যাব। ফ্যামিলিদের বোঝাতে কি শুরুতে কখনো প্রবলেম হয়েছিল? ফ্যামিলিতে মানে বিয়ের বিষয়টা তো আমার তো প্রথম থেকেই ফ্যামিলিতে প্রবলেম আছে। মানে আমার বাবা মা ছোটোবেলায় মানতেন না, এবং আমাকে ক্লাস 10 অবধি পড়ানোর পর আমার বাইরের লোকের মনে হয় যে যেহেতু আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে কী হয়, সবসময় ওদের ধারণা থাকে যে মেয়েদের বেশি দূর পড়াশোনা করানো উচিত না। যেহেতু আমার জন্ম একজন মেয়ের শরীরে এবং আমার বড় হওয়াও একটা মেয়ের মতন করেই বাড়ির লোক ট্রিট করেছে, তো তখন প্রত্যেক কথাই এটা আসতো যে এটা করিস না বিয়ে হবে না, সেটা করিস না বিয়ে হবে না। তো সেইভাবে কাটতে কাটতে সম্বন্ধ দেখা, এবং তারপরে তখন আমার বাড়িতে বলা যে আমি আসলে মেয়েদেরকে পছন্দ করি। যখন ওর সাথে সম্পর্কে আমি জড়াই 2023-এ, তারপর বাড়িতে যখন জানে, তারপর সেই এমন কিছু অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলোর সম্মুখীন আমি হই যে তোর যখন, যেহেতু ও একজন বায়োলজিক্যালি ছেলে ছিল, তখন বাড়ির লোকের এটা মনে হতে শুরু করে যে তাহলে আমি যেহেতু মেয়েকে ভালোবাসি তাহলে কি করে আমি ওর সাথে থাকতে পারি। কারণ এরকম ধারণা আমার বাড়ির লোকের ছিল না, এবং ওরা আলোচনাও করতে স্বচ্ছন্দ বোধ করতো না। তো মানাতে আমার অবশ্যই টাইম লেগেছে। ও এসে মায়ের সাথে কথা বলে ওর ব্যবহারে আমার মা প্রচণ্ডভাবে খুশি হলো, মানে যখন দেখলো যে ও খেয়াল রাখছে অনেক বেশি, তো তারপর মানতে আর অসুবিধা হয়নি। দেবাংশী, তোমার আর শানের দুজনের জার্নির মধ্যে একটা ট্রানজিশন আছে, নিজেদের মানে চেঞ্জ করার একটা ব্যাপার আমরা দেখছি, এবং এটা শুধু যে একটা ইমোশনাল প্রসেস সেটা না, এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, এবং একটা বডির মধ্যে প্রচুর চেঞ্জেস আসে, এবং সেটার সাথে সাথে যখন সোসাইটির থেকে এরকম একটা স্টিরিওটাইপ আসে, দুটো জিনিসের মধ্যে সামঞ্জস্য রেখে কিভাবে এগিয়ে চলা যায়? এক তো তুমি যেরকম বললে কি এই বিষয়টা, তো আমার তো মেন্টাল ট্রানজিশন হয়ে গেছিলো যখন আমি অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ছিলাম, কি অ্যাম আ ওমেন এটা আমি সেই মুহূর্ত থেকেই ফিল করতে পারতাম। তো আমার পাশের বাড়ি আমার এক বান্ধবী ছিল, যার সাথে আমার মূলত খুব ভালো ঘনিষ্ঠতা ছিল আর কি, যেহেতু আমরা খুব ভালো ফ্রেন্ডস। তো ও আমাদের যেহেতু বললামই যে এক মানে মধ্যবিত্ত ফ্যামিলি, একান্নবর্তী পরিবার, তো সেখানে খুব সুন্দর আমার বাপের বাড়ির ওখানে এখনও একটা কল আছে যেখানে আমরা আগে স্নান করতাম সবাই স্যাটারডে সানডে করে। তো
উল্টো দিকে ওর বাড়ি ছিল, তো ও স্নান করতো খুব স্বাভাবিক। তখন ওরা দুজনেই ছোটো, তো আমি দেখতাম যে ও ইনার পরে স্নান করতো। তো আমার মনে হতো আমিও আমার যে হোয়াইট কালারের স্যান্ডো গেঞ্জিটা ছিল সেটাকে একটুখানি মানে লাইক একটু হাতাটাকে পেঁচিয়ে দিতাম যাতে ওটা একটু ইনার ইনার ফিল হয়। তো সেই নিয়ে বাবা প্রচণ্ড সিন ক্রিয়েট করতো, বাড়ির সবাই প্রচণ্ড সিন ক্রিয়েট করতো। তো এভাবে চলতে চলতে আমি 2021-এ মেডিকেল ট্রানজিশনে আসি। তার আগে অবধি তো একটা জীবন ছিল, কারণ আমি মেডিকেল ট্রানজিশনে আসার আগে অবধি বুঝেছি যে মেয়ে সাজা আর শারীরিকভাবে মেয়ে হওয়া এ দুটোর মধ্যে অনেক বেশি ফারাক আছে আর কি। তুমি যখন ট্রানজিশন করলে, আমরা দেখেছি যে মেয়েদেরকে ছোট থেকেই বলা হয় যে চুল লম্বা রাখতে হবে, বা অনেকে দেখবে নেল পলিশ লাগায়। আই এম শিওর তুমি সেই জিনিসগুলো করতে না। সো সেটার জন্যে কি তোমাকে কখনো প্রবলেম ফেস করতে, বা ফ্যামিলি থেকে এমন কি হয়েছে যে ফোর্স করে বা তোমার জন্য ফ্রকই কিনে আনা হতো বা সালোয়ার কামিজই কিনে আনা হতো, যাতে কোনোভাবে তোমাকে কনভিন্স করা যায় অন্য আদারওয়াইজ? আসলে আমি ছোটোবেলা থেকে খুব খেলাধুলা ভালোবাসতাম, বিশেষত ফুটবল। তো যখন আমি ছোটোবেলা থেকে, তো আমি কোনো মেয়েলি জামা পোশাক পরতে চাইতাম না, এবং খেলাধুলার ব্যাপারেও যখন আমাকে কোনো মেলায় খেলা কিনতে নিয়ে যেতে হতো, আমি কোনো দিন পুতুল কিনতাম না। আমি সবসময় বল, মানে আমার একটা খাঁচা ছিল পাখির, সেখানে আমার প্রায় 100খানার উপরে বল ছিল। এবার আমার ঠাকুমা আবার খুব আমাকে এইসব ব্যাপারে সাপোর্ট করতেন। এবার আমার তবু মনে আছে, আমি প্রত্যেক দিন বিকালবেলা সবাই ঘুমিয়ে যাওয়ার পর লুকিয়ে লুকিয়ে খেলতে যেতাম, এবং খেলতে থেকে আবার ঠিক টাইমে এসে শুয়ে পড়তাম যাতে কেউ বুঝতে না পারে। ঠিক আছে, তবু একবার মারও খেয়েছি আমি সেই কারণে। তারপর আস্তে আস্তে আমার ছেলেদের পোশাক আশাক, এবং ছোটো ছোটোই চুল ছিল আমার ক্লাস 8 অবধি। এবং তারপরে আমার স্কুলেও যখন ব্যাপারটা জানাজানি হলো, স্কুল থেকে বলা হলো যে আমি যদি বিনুনি না করে যাই আমাকে মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এরকম স্কুল থেকে বলেছিল? স্কুল থেকে বলেছিল, এবং স্কুলে আমাকে আলাদা বসাতে হতো, যাতে মানে ওনারা বলতেন যে যদি বাকি মেয়েরা আমার সাথে বসে তারা নাকি আমার মতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা আজকাল দেখছি যে স্কুলে সেক্স এডুকেশন জিনিসটা অনেকটা বেড়েছে, এইসব জিনিস নিয়ে সেন্সিটাইজেশন অনেকটা বেড়েছে। তোমাদের টাইমে স্কুল থেকে ছিল না, সত্যি ছিল না। মানে আমি আমার স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আজ অবধি আমি স্কুলে যেতে পারিনি, বা পঞ্চমী বা সরস্বতী পুজোতেও সবাই স্কুলে যেত, কিন্তু আমি গেটের বাইরে দাঁড়িয়ে থাকতাম, শুধুমাত্র এই কারণে যে আমি চুড়িদার বা শাড়ি পরে আসিনি। মানে আমি হয়তো উপরে একটা কুর্তা টাইপের পরেছি, কিন্তু নিচে যেহেতু আমি জিন্স বা প্যান্ট পরেছি, আমাকে স্কুলে কখনো ঢুকতে দেওয়া হয়নি। মানে এটা নিয়ম ছিল আমার জন্য। মানে আমাকে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখতো, মানে অনেক অত্যাচার হয়েছে। কিন্তু আমার স্কুলের ফ্রেন্ডরা অবশ্য ভালো ছিলেন, ওদের থেকে আমি কখনো কিছু হয়নি। পরে বাড়িতেও ব্যাপারটা জানাজানি হলো, আমার বাবা আমার সমস্ত যাবতীয় পোশাক ফেলে দিয়ে আমার প্রায় পড়াশোনা বন্ধ করে দিতে চাইলেন। আমাকে বলা হলো যে পড়তে দেওয়া হবে না। প্রচুর চেষ্টা করেছে পরিবর্তন করার, ফুটবল থেকে নাচে ভর্তি করা। মানে আমি কিছুতেই সেই নাচে যাব না, কারণ ওখানে মেয়েরা নাচ করছে দেখে আমার লজ্জায় শেষ নেই। এবং আমাদের সময় আমার মনে আছে, মানে মেয়েরা হতো কি, মানে এখনও হয়তো হয়, যে বাথরুম থেকে যখন বেরোতো মেয়েরা বুকের কাছে গামছা বাঁধে এবং ছেলেরা নিচে গামছা বাঁধে কোমরে। এবার আমাকে করতো কি, আমি যখন বেরোতো আমাকে বুকের কাছে গামছা বেঁধে দিত, তখন আমি খুবই ছোট। এবার আমি দেখতাম আমার দাদাকে, তো আমি ফলো করি, আমি দেখতাম আমার দাদা কোমরে গামছা বাঁধে। এবার আমি সেম অলসো টু মি, কি আমিও এই সেম জিনিসটাই করতাম, যে ওই আমাদেরও ঠাকুর পুজো করার সময় আমি দেখতাম আমার মা জেঠিমা বুকের এখানে আর কি শাড়িটা বা সায়াটা বাঁধছে, আর ছেলেদের ক্ষেত্রে তারা স্নান করে এখানে আমাকে চেষ্টা করতো এখানে বাঁধার, আর আমি বাঁধতাম এখানে। আর আমিও তো কিছুতেই বাঁধবো না নিচে, তো আমার মানে আমি সেই নিচে থেকেই বেরোবো। আর তার জন্য তো আমি প্রচুর মার খেয়েছি। যে সমাজে এখনো ভালোবাসা মানেই নিয়ম, মানেই প্রশ্ন, মানেই বিচার, সেখানে ওরা সমস্ত নিয়মের শৃঙ্খল ছিঁড়ে গড়ে তুলেছে নিজেদের ভালোবাসার গল্প, একটি সাহসী নিঃশর্ত প্রেমের কাহিনী। শান যখন দেবাংশীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, চারপাশে ছিল পরিবারের আশীর্বাদময় উপস্থিতি। ওদের মনে হয় পরিবার পাশে থাকলে হয়তো ওরা একসঙ্গে বাঁচতে পারত, কিন্তু সংসার পূর্ণতা পেত না। ওদের সংসারটা পূর্ণ হয়েছে একে অপরকে স্বীকৃতি দিয়ে এবং ভালোবেসে। আজকের যুগে বিয়ের আগের এক ট্রেন্ড, প্রি ওয়েডিং ফটোশ্যুট। কপতিরা হাত ধরে ছবি তোলে, স্মৃতি ধরে রাখে। তেমন করেই দেবাংশী আর শান তাদের নিজস্ব প্রি ওয়েডিং শ্যুট করেছে। কিছু ছবি হয়তো তারা সাজিয়ে রাখবে ঘরের দেওয়ালে, কিন্তু কিছু ছবি থাকবে শুধু মনের দেওয়ালে, যেখানে লেখা থাকবে না বলা কথাগুলো, আর লুকিয়ে থাকবে সেই সংগ্রামের ছাপ।
এমন ছবি যেখানে শুধু দুজনকে দেখা যায় না, দেখা যায় আরো অনেক অদেখা দেবাংশী আর শানকে, যারা এখনো নিজেদের শরীরকে মেনে নিতে পারেনি, কিন্তু মনকে ভালোবেসেছে, নতুন করে নিজেকে খুঁজে পেতেছে। আমি দীর্ঘ 14 বছর পর মামা বাড়ি গেছিলাম এবং সেইখানেই প্রথম যখন ওরা মামা বাড়িতে জিজ্ঞাসা করছিল যে তোর মেয়ে কেমন আছে, তখন আমার মা তাদেরকে বলেছে যে এখনও মেয়ে নেই, এখনও আমার ছেলে এবং আমার একজন বৌমা আছে, ওরা বড় বড় জায়গায় যায়, কথা বলে, ঠিক আছে, এমনি সেমনি না আমার বৌমা। মানে আমি হয়তো কোনো উত্তর দিচ্ছিলাম না, কিন্তু তার যে ফিলিংসটা আমার ভিতরে হচ্ছিল এবং আমার চোখ জল জল করছিল একটা, সত্যি মানে এগুলো শোনার জন্য যে কী যে মানে আমার বাবা ছোটো থেকে আমাকে গোপাল বলে ডাকে, মানে আমার বাড়ির ডাক নাম যা, তার বাবা আমাকে আলাদা গোপাল বলে ডাকে, কিন্তু মেয়ে হিসাবেই আইডেন্টিফাই করতেন। কিন্তু এখন যখন সেই গোপালের পাশাপাশি ছেলে শব্দটারও প্রয়োগ হয়, মানে এটা সে মানে এর থেকে বড় পাওয়া, মানে বাড়ির লোক সাপোর্টে আছে, এর থেকে বড় পাওয়া হয়তো কিচ্ছু হয় না, সত্যি কিছু হয় না। অনেকে আছে যারা নিজেদেরকে পরিচয় দিতে কোথাও গিয়ে একটু হলেও অস্বস্তিকর বোধ করেন, কিন্তু উই আর অ্যাকচুয়ালি ভেরি প্রাউড। ওটা আমাদের প্রি ওয়েডিং এর ছবি, হ্যাঁ, যেটাও আমাদের রেইনবো, যেটাও রেইনবো থিম, মানে রেইনবো শাড়ি অ্যান্ড পাঞ্জাবি। আমরাও কিন্তু অ্যাজ আ ফিমেল অ্যান্ড অ্যাজ আ মেল মানে আর কি রেজিস্টার করেছি, কারণ আমাদের যেহেতু সার্জারিজ অ্যান্ড সব কিছু সমস্ত ডকুমেন্টস আমাদেরকে দিতে হয়েছে রেজিস্টারকে, এবং আমার রেজিস্টার খুব আর কি সাপোর্টিভ। রেজিস্টার বলতে আমার যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি খুব সাপোর্টিভ। তিনি পুরো বিষয়টাকে নিজে হ্যান্ড হোল্ডিং করে রেজিস্টারের সাথে কথা বলা, শান রেজিস্টারের সাথে কথা বলা, এবং রেজিস্টারের ক্ষেত্রেও অনেক কোয়েশ্চেন কি তুমি একজন ছেলের সাথে থাকছো, বাট আমার অ্যাডভোকেট সেখানে তাকে বোঝানো, শান তাকে বোঝানো, অ্যান্ড দেন তারপরে আস্তে আস্তে বিষয়টা আইনি পর্যায়ে আসে, এবং আমার অ্যাডভোকেটের খুব আর কি একটা হেল্প ছিল সেখানে। এই সমাজের অলিতে গলিতে, শহরের ব্যস্ত ভিড়ে বা গ্রামের নিঃশব্দ দুপুরে কেউ চার দেওয়ালের ভিতরে, কেউ অন্ধকার গলির কোণে আটকে রেখেছে নিজেকে। তাদের মধ্যেই কেউ হয়তো সাহস খুঁজে পাবে দেবাংশী আর শানের গল্পে। যেই দেশে এখনো ভালোবাসা আটকে আছে আদালতের কাঠগড়ায়, যেখানে ভালোবাসতে হলে মানতে হয় নিয়ম, আইন, অনুমতি, সেই দেশে এই একটুখানি সাহসের গল্প হোক আগামী দিনের পথ দেখানোর আলো, যেন সবাই ভালোবাসতে পারে, যেন সবাই পারে দেবাংশী ও শানের মতো করে বেছে নিতে নিজেদেরকে।